আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এবার যারা নবম শ্রেণীতে উঠেছো, নতুন কারিকুলামে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের নিয়মিত ক্লাস আপলোড করা হচ্ছে, এটা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শক্তি, তারপর গতিশক্তি, বিভব শক্তি। তোমাদের প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি। তো শিক্ষার্থী বন্ধুরা, গতিশক্তি এবং বিভব শক্তি বুঝবার আগে তোমাদেরকে প্রথম আগে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কাজ বিষয়টা কি এবং শক্তি বিষয়টা কি। তোমাদের এই দুইটা নিয়ে আমি আগে একটু ধারণা দিই। মনে রাখবা, প্রথমত কাজ বিষয়টা কি একটু খেয়াল করো। আমরা এই যে প্রথমের দিকে বল কথাটা নিয়ে কিন্তু আলোচনা করেছি এই অধ্যায়ের প্রথমের দিকে। তোমরা অবশ্যই পর্বগুলো দেখে থাকবে এবং দেখে নিবে, কারণ পূর্বে পর্বগুলো না দেখলে এই পর্বগুলো কিন্তু বুঝবে না। মনে রাখবা, এই অধ্যায়টির উপরে ইতোপূর্বে আমাদের 10টি পর্ব আপলোড হয়ে গেছে। আজকে আমরা 11 নম্বর পর্ব নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমত আগে বলবো যে কোনো একটা বস্তুকে যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুর স্মরণ ঘটবে, এটা তোমরা নিশ্চয়ই জানো। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। ধরো আমি এই জায়গাতে মার্কারটা আছে, ধরে নাও এটা একটা টেবিল। এরকম, যেহেতু আমার টেবিল তোমাদের দেখাতে পারতেছি না, ধরে নাও এটা একটা টেবিল। ধরে নাও আচ্ছা, এটা একটা টেবিল। এখানে যদি আমি এই বস্তুটাকে, এই মার্কারটাকে বল প্রয়োগ করি, তাহলে মার্কারটা সরে যাচ্ছে না। যেদিকে বল প্রয়োগ করবো সেই দিকে স্মরণ ঘটবে। তোমরা নিউটনের দ্বিতীয় সূত্রে পড়ে আসতো না, কোনো বস্তুকে যেদিকে বরাবর বল প্রয়োগ করা হয় সেই দিক বরাবর সেই বস্তুটার স্মরণ ঘটে। তাহলে এই বস্তুটাকে আমি যেদিকে বল প্রয়োগ করবো বস্তুটা সেই দিকে স্মরণ ঘটবে। তাহলে একটু খেয়াল করো, কাজ বিষয়টাকে, কাজকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা। কাজকে প্রকাশ করা হয় ডব্লিউ দ্বারা। কেন ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়? কারণ কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক। তো কাজ বিষয়টা কি? কাজ বিষয়টা হচ্ছে কোন একটি বস্তুকে যদি যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে। তো আমি বিষয়টাকে এভাবে একটু চিন্তা করি। ধরে নাও আমি এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, একটি বস্তুর উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করলাম। তো এফ পরিমাণ বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ এস পরিমাণ ঘটে, বস্তুর স্মরণ যদি এস পরিমাণ ঘটে, তোমরা জানো যে স্মরণকে প্রকাশ করা হবে এস দ্বারা আর বলকে প্রকাশ করা হবে এফ দ্বারা। তোমরা পূর্বের পর্বগুলো দেখে থাকলে এগুলো নিশ্চয়ই বুঝে যাবে। তাহলে দেখো, এফ পরিমাণ বল প্রয়োগে যদি বস্তুর স্মরণ এস পরিমাণ ঘটে, তাহলে কাজ বিষয়টা কি? কোনো বস্তুর উপরে বল প্রয়োগের ফলে যে পরিমাণ স্মরণ ঘটে সেটার গুণফলটা আমরা কি বলবো? কাজ। তাহলে কাজের সংজ্ঞাটাকে আমরা কিভাবে বলতে পারি? যে বল এবং স্মরণের গুণফলকেই কাজ বলে। বল এবং স্মরণের গুণফলকেই কাজ বলে। তাহলে আমরা ডব্লিউ সমান সমান কি লিখতে পারি? এফ এস। অর্থাৎ আমরা কি বললাম? যে বল এবং স্মরণের গুণফল, বল এবং স্মরণের গুণফল, বল এবং স্মরণের গুণফলটাই হচ্ছে কি বন্ধুরা? কাজ। তাহলে কাজকে প্রকাশ করলাম ডাব্লিউ দ্বারা। ডাব্লিউ আমরা কি পেলাম? এফ এস। এটুকু তোমরা বুঝে গেছো। এখান থেকে মনে রাখবা যে কাজের একক, কাজের একক যদি আমরা একটু খুঁজে বের করবার চেষ্টা করি, তাহলে দেখো তো, এই যে বলটা কি? বলের একক নিউটন, এটা তোমরা জেনে থাকবে। বলের একক হচ্ছে কি? নিউটন। বলের একক নিউটন, এটা আমরা জানবো। কিভাবে জানবো? যদি পূর্বের পর্বগুলো দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জেনে যাবে। তাহলে এসটা হচ্ছে কি? স্মরণ। স্মরণের একক কি? স্মরণের একক এক জায়গা থেকে আরেক জায়গায় সরতেছে। স্মরণ যেহেতু এক প্রকার দূরত্ব, তার মানে দূরত্বের একক কি? মিটার, অর্থাৎ নিউটন মিটার। এই যে নিউটন মিটারটাকে, এটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি জুল, অর্থাৎ নিউটন মিটারও ব্যবহার করতে পারি অথবা জুলও ব্যবহার করতে পারি। তাহলে কাজের একক আমরা কি পেলাম? জুল। আচ্ছা, এবার খেয়াল করো, এই জায়গা থেকে, এই জায়গা থেকে কিন্তু আমাদের এখান থেকে একটা প্রশ্ন এরকম করে করা যায়, সেটা হচ্ছে যে 1 জুল কাজ বলতে কি বোঝায়? 1 জুল কাজ, 1 জুল কাজ বা 1 নিউটন মিটার কাজ বলতে কি বোঝায়? তাহলে দেখো তো, আমাকে ডাব্লিউর মানটা 1 আনতে হবে না? তো ডাব্লিউর মানটা 1 আমরা কিভাবে পাবো? যদি আমাদের এফ এর মানটা 1 হয় এবং কি এস এর মানটা 1 হয়, তাহলেই কেবলমাত্র ডাব্লিউর মানটা আমরা 1 পাবো না? তাহলে এফ এর মান যদি 1 হয়, এস এর মান যদি 1 হয়, সেই জিনিসটাকে আমরা কিভাবে বলবো? যে কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি 1 মিটার স্মরণ ঘটে, যদি 1 মিটার স্মরণ ঘটে, তাহলে ওই বস্তুটাতে আমাদের কাজ হবে 1 জুল পরিমাণ। বুঝাইতে পারছি? কোনো একটা বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করব, আর 1 নিউটন বল প্রয়োগ করার পরে বস্তুটার স্মরণ ঘটবে 1 মিটার। এটাই হচ্ছে ওই বস্তুর উপরে কাজ।
তো শিক্ষার্থী বন্ধুরা কাজ বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এবার একটু খেয়াল করো, আমরা শক্তি বিষয়টা একটু আলোচনা করি। মনে রাখবা কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। কাজ করার সামর্থ্য, আমি কি পরিমাণ কাজ করতেছি এটাই হচ্ছে আমার শক্তি। অর্থাৎ আমি কাজ করতে কতটুকু কাজ করতে পারতেছি এটাই হচ্ছে আমার শক্তি, অর্থাৎ কাজ করার সামর্থ্য। তো এবার দেখো, বা কাজ করার ক্ষমতা, আমি কতটুকু কাজ করতেছি, কাজ করার ক্ষমতা, আমি কি পরিমাণ কাজ করতে পারি, এই ক্ষমতাটাই হচ্ছে শক্তি। আচ্ছা, তাহলে কাজ এবং শক্তি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এবার আমরা আলোচনা করব গতিশক্তি এবং বিভব শক্তি। আচ্ছা, এই শক্তিটা যদি বুঝে থাকো তাহলে গতিশক্তি এবং বিভব শক্তি এগুলো খুব সহজে বুঝে যাবে। আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। এবার দেখো, আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করব। তো গতিশক্তি বিষয়টা কি আগে একটু বুঝবার চেষ্টা করো। কোন একটি বস্তু গতিশীল থাকার কারণে তার ভিতরে যে শক্তি সঞ্চিত হয়, একটা বস্তু যখন গতিশীল থাকে তখন তার ভিতরে কিন্তু একটা শক্তি সঞ্চিত হয়, শক্তি জমা হয়। এই শক্তিটাকে আমরা বলবো হচ্ছে গতিশক্তি। অর্থাৎ হঠাৎ করে বিষয়টা হচ্ছে এরকম, ধরো আমরা যদি একটা ফ্যান চালাচ্ছি, ফ্যান চালাতে চালাতে হঠাৎ করে আমি যদি সুইচটা বন্ধ করে দিই, তৎক্ষণাৎ কি ফ্যানটা বন্ধ হয়ে যায়? তোমরা বলবে যে না, কিছুক্ষণ পর্যন্ত ফ্যানের পাখাটা ঘুরতে থাকে। কেন ঘুরতে থাকে? কারণ পাখাটা এতক্ষণ গতিশীল থাকার কারণে তার ভিতরে একটা শক্তি জমা হয়েছে, শক্তি সঞ্চিত হয়েছে। সেই সঞ্চিত শক্তিটাকে কাজে লাগিয়ে সে আরো কিছুক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে। এই বিষয়টাই হচ্ছে গতিশক্তি। অথবা সাইকেলের চালাচ্ছ, সাইকেলের প্যাডেল বন্ধ করে দেওয়ার সাথে সাথে কিন্তু সাইকেল থেমে যায় না, কিছুদূর পর্যন্ত যেতে পারে। এই বিষয়টাই হচ্ছে কি গতিশক্তি। তাহলে একটা বস্তু গতিশীল থাকার কারণে তার ভিতরে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয় সেটাই হচ্ছে কি গতিশক্তি। তাহলে গতিশক্তিটা বুঝানোর জন্য আমরা কাজের সাহায্য নিতে হবে। তো প্রথমত কাজ আমরা কি পেলাম, ডাব্লিউ ইকুয়াল, আমরা সমীকরণটা কি পেলাম, এফ এস। এটা তোমরা মনে রাখবা যে আমরা ডাব্লিউ সমান সমান আমরা সমীকরণ একটা পেলাম হচ্ছে এফ এস। আচ্ছা, এখন এফ সমান সমান আমরা কি জানি, এফ সমান সমান আমরা কি জানি, নিউটনের দ্বিতীয় সূত্রে তোমরা পড়ে আসছো যে এফ ইজ ইকুয়াল কি হচ্ছে এম এ। তাহলে আমরা কি পাচ্ছি, এম এ এস। তাহলে আমরা লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল কি এম এ এস। আচ্ছা, এই জিনিসটা যদি তোমরা বুঝে থাকো তাহলে গতির সমীকরণ, বন্ধুরা তোমাদের গতি অধ্যায়টা কিন্তু তোমাদের নাই। এখন তোমাদের গতি অধ্যায়টা বর্তমান কারিকুলামে ক্লাস 8 এ বই দিয়েছে। তো যেহেতু তোমাদের গতি অধ্যায়টা সম্পূর্ণ আলোচনা নাই, তাই আমরা এই মুহূর্তে বিস্তারিত বুঝাতে পারতেছি না। তবে মনে রাখবা এটা একটা গতির সমীকরণ, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এই বিষয়টা এখন ক্লাস 8 এ বই দিছে, বর্তমান কারিকুলামের ক্লাস 8 এ বই দেওয়া আছে বিজ্ঞান বইয়ে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as এটা হচ্ছে একটা গতির সমীকরণ। তো এই গতির সমীকরণটি থেকে আমরা যদি আদিবেগ, ইউটা হচ্ছে আদিবেগ, ভিটা হচ্ছে শেষ বেগ, এটা হচ্ছে ত্বরণ, এসটা হচ্ছে সরণ। মনে রাখবা ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে ত্বরণ, এসটা হচ্ছে সরণ। এগুলোর মধ্যে যদি আমি আদিবেগের মানটা 0 ধরি, আদিবেগের মানটা 0 ধরি, আদিবেগের মানটা কখন 0 ধরতে পারি আমরা, কোনো একটা বস্তু যদি স্থির অবস্থা থেকে গতিশীল হয়, কোন একটি বস্তু যদি স্থির অবস্থা থেকে গতিশীল হয় তাহলেই কেবল আদিবেগের মানটা কি থাকবে, 0 থাকবে। তাহলে এই জায়গাতে যদি আমি আদিবেগের মানটা 0 ধরি তাহলে আমি লিখতে পারি না 2as, 0 এর উপর স্কয়ার দেওয়ার দরকার আছে, মান কিন্তু 0 চলে আসবে। তাহলে আমরা এই জায়গা থেকে সমীকরণটা পাচ্ছি কি, ভি স্কয়ার ইকুয়াল 2as। এবার খেয়াল করো, তাহলে ভি স্কয়ার ইকুয়াল যেহেতু আমরা 2as পাচ্ছি, এখান থেকে আমরা এই যে শুধুমাত্র এএস এর মানটাকে বের করি, শুধুমাত্র এএস। তাহলে একটু খেয়াল করো, আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি না যে 2as ইকুয়াল কি ভি স্কয়ার। এবার দেখো আমরা শুধুমাত্র এএস বের করব, তাহলে এএস ইকুয়াল এই পাশে যেহেতু 2 আছে, 2টা এই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি না ভি স্কয়ার ডিভাইডেড 2, লিখতে পারি কিনা দেখো, আমরা লিখতে পারি ভি স্কয়ার ডিভাইডেড 2। এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 1 ডিভাইডেড 2 ভি স্কয়ার। অর্থাৎ এই যে ভি স্কয়ার, সরি এই 2টাকে আমি শুধু সামনে লিখে মানে হাফ আকারে লিখতেছি যে 1 ডিভাইডেড 2 ভি স্কয়ার, অর্থাৎ ভি স্কয়ার ডিভাইডেড 2 কিন্তু হচ্ছে। তাহলে আমরা এ এস ইকুয়াল কি পেলাম, যে ভি স্কয়ার হাফ ভি স্কয়ার, এ এস ইকুয়াল কি পেলাম, হাফ ভি স্কয়ার, হাফ ভি স্কয়ার। এবার খেয়াল করো, আমরা যদি এখানে মানটা বসে দেই তাহলে আমরা ডব্লিউ সমান সমান সমীকরণ জানি কি, এম এ এস। এখান থেকে আমাদের এ এস এর মানটাকে যদি বসে দেই তাহলে এম, তাহলে হাফ ভি স্কয়ার না। একটু খেয়াল করো, আমরা এবার শুধু কি করলাম,
যে এ এস এর মানটা এই সমীকরণে এ এস এর জায়গায় বসে দিলাম। এ এস এর পরিবর্তে আমরা যেহেতু লিখতে পারি হাফ ভি স্কোয়ার, এই জন্য হাফ ভি স্কোয়ার লিখে দিলাম। তাহলে দেখো আমরা কি পেলাম, ডাব্লিউ ইকুয়াল হাফ, ডাব্লিউ ইকুয়াল আমরা কি লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার। দেখো বন্ধুরা, তাহলে আমরা যে সমীকরণটা লিখতে পারতেছি যে ডাব্লিউ ইকুয়াল কি হাফ এম ভি স্কোয়ার, মনে রাখবা এটাই হচ্ছে গতি শক্তি। এই বিষয়টাকেই বলা হয় হচ্ছে গতি শক্তি। তো তোমাদের বর্তমান বই পুস্তকে গতি শক্তিকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা আছে, মনে রাখবা এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা যায়, অথবা আমরা এটাকে ই কে দ্বারাও প্রকাশ করতে পারি। ই কে কেন ই কে দ্বারা প্রকাশ করা যায়, কারণ হচ্ছে ই কে এর ফুল ফর্মটা হচ্ছে কাইনেটিক এনার্জি, আর কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি। ইংরেজিতে কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি। তাহলে আমরা ই কেও ইকুয়াল লিখতে পারি কি হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে তোমাদের গতিশক্তির সমীকরণ। তাহলে গতিশক্তি সমান সমান আমরা কি লিখতে পারি, হয় ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, নতুবা আমরা কি লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এই বিষয়টাই হচ্ছে গতিশক্তি। তোমরা গতিশক্তিটা এবার নিশ্চয়ই বুঝে গেছো। এবার দেখো আমরা আলোচনা করব হচ্ছে বিভব শক্তি। তো আচ্ছা, আমি পাশে আলোচনা করতেছি, এগুলো না মিশিয়ে দেই। এবার দেখো বিভব শক্তি বিষয়টা কি আগে একটু বুঝবার চেষ্টা করো। মনে রাখবা কোন একটি বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তোলা হয়, অর্থাৎ কোন একটা উচ্চতায় তোলা হয়, তাহলে ওই বস্তুটার ভিতরে একটা শক্তি সঞ্চিত হয়। ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে উপরে তুললে সেই বস্তুটার মধ্যে একটা সঞ্চিত শক্তি হয়, অর্থাৎ একটা শক্তি সঞ্চিত হয়, মানে জমা হয়। এই সঞ্চিত শক্তিটাকে আমরা বলবো হচ্ছে বিভব শক্তি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কোনো একটি বস্তুকে যদি উপরের দিকে তোলা হয়, তাহলে ওই বস্তুটার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়, সেই সঞ্চিত শক্তিটাকে বলবো বিভব শক্তি। তাহলে বিভব শক্তি কি, যে কোনো একটি বস্তুকে এক স্থান থেকে আরেক স্থানে সরানো হলে তার ভিতরে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়, সেটাই হচ্ছে কি বিভব শক্তি। তাহলে আমরা একটু খেয়াল করে দেখো, ভূপৃষ্ঠ থেকে ধরে নাও যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যদি আমি এইচ উচ্চতায় তুলি, কোন একটা বস্তুকে এইচ উচ্চতায় তুলানো হয়, এইচ উচ্চতায় তুলি, তাহলে এই জায়গাতে বস্তুটার মধ্যে একটা সঞ্চিত শক্তি থাকবে, একটা শক্তি জমা থাকবে। সেই শক্তিটাকে আমরা বললাম বিভব শক্তি। মনে রাখবা বিভব শক্তিটাকেও আমরা আসলে ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি, অথবা এই যে বিভব শক্তিটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে ইপি, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি। ইপির ফুল ফর্ম হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো তো, আমরা এম ভরের একটা বস্তুকে ধরে নিলাম, এই জায়গাতে একটা বস্তু ছিল যার ভর হচ্ছে এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠানো হলে, এম ভরের একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় যদি উঠানো হয়, তার ভিতরে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে। তোমরা জানো যে আমরা একটু আগে কি পেলাম, যে এফ ডাব্লিউ ইকুয়াল কি এফ এস। একটু আগেই আমরা কাজের সমীকরণ পাইছি কি ডাব্লিউ ইকুয়াল এফ এস। তোমরা জানো যে এফ এর পরিবর্তে আমরা এম এ লিখতে পারি, অথবা আমরা এম জি লিখতে পারি। কেন লিখতে পারি সেটা যদি আমার পূর্বের ক্লাসগুলো তোমরা করে থাকো মহাকর্ষ বল নিয়ে, তাহলে খুব সহজেই বুঝে যাবে। তাহলে দেখো, আমি যদি এখানে আমি একটা সমীকরণ লিখতে পারি ডাব্লিউ ইকুয়াল এম জি কেন লিখতে পারি, আমরা সরল রৈখিক পথে আমরা এম এও লিখতে পারি, সেটা হচ্ছে সরল রৈখিক পথে ত্বরণ। এম জি লিখতে পারি, জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমার পূর্বের ক্লাসগুলো পড়লে তোমরা এটা বুঝে যাবে। তাহলে দেখো এম জি আমরা ডাব্লিউ ইকুয়াল এফ এর পরিবর্তে লিখতে পারি। তাহলে আমি যদি এই জায়গাতে এফ এর পরিবর্তে এম জি লিখি, আর এসটা হচ্ছে কি সরণ। মনে রাখবা, সরল রৈখিক পথে কোনো বস্তু যদি এক স্থান থেকে আরেক স্থানে যায়, সেটাকে বলা হয় সরণ। আর ভূপৃষ্ঠের ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে যদি ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তুকে উপরে তোলা হয়, তাহলে তার ভিতরে যে শক্তি সঞ্চিত হয়, বা এই যে এই উচ্চতাটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তোমরা এটা বুঝে যাবে নিশ্চয়ই যে কোন একটা বস্তুকে ভূপৃষ্ঠতে মানে মাটিতেই এক জায়গা থেকে আরেক জায়গায় সরাচ্ছি, এইটাকে আমরা বলি সরণ, এস দ্বারা প্রকাশ করি। কিন্তু এই বস্তুটাকে মাটি থেকে যদি এবার এইচ মানে উচ্চতায় তোলা হয়, একটা ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় তোলা হয়, এই উচ্চতাটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, এইচ দ্বারা। তাহলে আমি এবার এস এর পরিবর্তে এইচ লিখতে পারি কিনা একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা এই জিনিসটাকে কিন্তু লিখতে পারি কি এফ এইচ। তাহলে এফ এর পরিবর্তে আমি বসে দিচ্ছি কি এম জি, আর হচ্ছে এইচ থাকতেছে। এই বিষয়টাই হচ্ছে বিভব শক্তি। তাহলে খেয়াল করো, আমরা আসলে বিভব শক্তিটাকেও ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে ডাব্লিউ ইকুয়াল আমরা কি পেলাম এম জি এইচ।
ডাব্লিউ ইকুয়াল আমরা এমজিএইচ লিখতে পারি, অথবা আমরা ইপি ইকুয়াল এমজিএইচ লিখতে পারি। ইপি ইকুয়াল এমজিএইচ, মনে রাখবা এটাই হচ্ছে বিভব শক্তির সমীকরণ। এটি হচ্ছে কি বিভব শক্তির সমীকরণ। তাহলে বিভব শক্তি বিষয়টা কি বললাম, যে কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় উঠানো হলে তার ভিতরে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়, সেই সঞ্চিত শক্তিটাকে কাজে লাগিয়ে কিন্তু সে উপর থেকে নিচে পড়ে। এই বিষয়টাই হচ্ছে কি বিভব শক্তি। তাহলে আমরা সুন্দরভাবে বুঝে গেলাম। তোমরা যদি এরপরও না বুঝতে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।